নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত তারানাথ তান্ত্রিক পঞ্চম পর্ব আজকে আমি তোমাদেরকে বলবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমরা চতুর্থ পর্বে পড়েছিলাম তারানাথ তান্ত্রিক পঞ্চমুণ্ডির আসনে বসেছিল। সেই দিন সেই ব্রাহ্মণ এক যজমানের বাড়ি গিয়েছিল এক পুজো করতে। তা সেই সুযোগে তারানাথ তান্ত্রিক কী করেছিল, পঞ্চমুণ্ডির আসনে বসেছিল দেখার জন্য যে সেই মেয়েটি সেই রাতে আসে কি না। আমরা তারপর থেকে শুরু করব। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোম্যান্স, তার তখন যে আমার যথেষ্টই ছিল, এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাতে যেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম, মনে ভয়ানক কৌতূহল হলো, দেখি আজ মেয়েটি আসে কি না। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি, মনে একটু ভয় হলো। এ ধরনের কাজ কখনো করিনি, কোন হাঙ্গামায় আবার না পড়ে যাই। তখন আমি অপরিণত বুদ্ধি নির্বোধ যুবক মাত্র। তখন ঘুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাত সারে কি ব্যাপারের সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিমতলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তাও নয়, ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্যে হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম? যাক, ও কথা। রাত ক্রমে গভীর হল। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বর্গাকার নদী, দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো, তার ওপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি যেখানে বসে আছি, আমার বাঁদিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে, এমন নিঃশব্দে, এমন অতর্কিতভাবে যে আমি একেবারেই কিছু টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদী, জ্যোৎস্না ওঠা শিলাবিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টি রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে, সেখানে আধ সেকেন্ড আগে কেউ ছিল না আমি জানি। আধ সেকেন্ড পরেই সেখানে জল জ্যান্ত একটা রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধ হয় ছিল তারপর আর এক সেকেন্ড। তারপরে কি ঘটলো আমি আর কিছু জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো, তখন ভোর হয়ে গিয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে ব্যথা হয়েছে।
গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম, এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন সারাদিন কিছু না খেয়ে শুয়ে রইলাম, আর কেবলই কাল রাতের কথাটা ভাবি। মেয়েটি কে, কি করে অমন নিঃশব্দে অতর্কিতে ওখানে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়বার পূর্বে এই কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিল। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার বুঝল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্যে লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতি চাদর এনেছে। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন, ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুঁটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কীরকম তারই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মন মরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা এ পথে কি নামলেই নামা যায় রে বাপু, বড় কঠিন পথ। সেই রাতে আমার খুব জ্বর এলো, কতদিন ঠিক জানি না। অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিয়রে বসে আছে। বোধ হয় তারই সেবা যত্নে এবং দয়ায় সেবার ক্রমে সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরে। সাধু বললেন, ছেলে ছোকরা কি না, কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপু, এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কী জন্যে গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক, কি করে জানলেনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো, সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয় সাধুর ফিরে এসে দেখা হয়েছে, সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছ কি আমি কি করে জানলাম না? আরে বাপু, কতটুকুই বা তোমরা বোঝো, আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়। ভয়ে ভয়ে বললাম, আপনি জানলেন কি করে? সাধু হেসে বললেন, আরে পাগল, তুমিই তো জ্বরের ঘোরে বলেছিলে এইসব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো এই ঢের, আর কখনো আমার পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের ঘোরে সব ফাঁস করে দিয়েছি। সেই দিন মনে মনে সংকল্প করলাম, দু একদিনের মধ্যেই এখান থেকে চলে যাব, শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে তার পরদিন পাহাড়ি বিচ্ছুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি, দিনরাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললাম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে কোথায়? এখানে থেকেই বা কী হবে?
আমার তো কিছু হচ্ছে না, মিছে বসে থাকা আর মন্দিরের প্রসাদ ভাগ বসানো। দুটি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন, তখন কোনো কথা বললেন। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি কাছে বসালেন, বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, নিজের ছেলের মতো সেবা করেছো। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? বলল, আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ, তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়েছো, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলেন, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কীরকম জানো? যেমন লোকে খ্যাপা শেয়াল, কুকুর কি গোখরো সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত, সে একদিন বলবো। কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস, সাধুজি বললেন। যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাতে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপন পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেই অপরিচিতা নিশাবিহারিণী রূপসীর টানে যে এ কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত গোপনীয় কথা আমায় বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাতে ছাতিমতলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয়? বলে কি রে বাবা, তবে কি ভূত পেদিনি নাকি? সাধুজি বললেন, তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও। আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কুলার্নব আর মহাডামর এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামরতন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূতডামর। আমি তখন যুবক, তোমারই মতো বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামরের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয়? অদিষ্ট লিপি তবে আর বলছে কাকে? এই তোমার যেমন। আমি বললাম, ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূতডামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবদেবীর নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে।
নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এই সব যোগিনীদের কেউ ভালো কেউ মন্দ, এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নয়। ভূত ডামরের এই সাধনার ব্যাপারে বলে দেয়া আছে। ভূত ডামরের প্রথম শ্লোকই হলো, বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরের পার্টটা শোনার জন্য কি করতে হবে, তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকতে হবে। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। বন্ধুদের সঙ্গে গল্পটি শেয়ার করতে হবে তোমাদের ভালো লাগলেই। আর পরের পার্টটা নিয়ে খুব শীঘ্রই আমি আবার আসছি। আজকের মতো বিদায়।